এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃতিক এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। নমস্কার, আপনারা শুনছেন পিএম গল্প পাগল, যেখানে গল্প শুধু গল্প নয়, বাঙালির ইমোশন। আজকের গল্প পাঠে আমি প্রিয়া। আজ আপনারা শুনবেন লেখিকা সুচেতা বেরার কলমে মল্লিকবাড়ির ভূত। শুভ্রশঙ্কর সরকার ওরফে বিলু, তাকে সকাল থেকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। তার ঠাম্মা চেঁচিয়ে বাড়ি মাথায় করছেন। শেষে তার জেঠু রাজেন সরকার ব্যবসার খাতাপত্র ছেড়ে বাড়ির উঠোনে বেরিয়ে এলেন। মা, কি হলো বল দেখি, কার আবার কি হলো? এত চেঁচামেচি কিসের? বিলুর ঠাম্মা বললেন, বিলুকে সকাল থেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আসলে সকাল থেকে বললে ভুল হবে, ভোরবেলা থেকেই তাকে দেখা যাচ্ছে না। কোথায় গেল ভেবে পাই না। আবার কোথায় যাবে? সকাল সকাল হয়তো পাড়া বেড়াতে বেরিয়েছেন মশাই। আজ আসুক বাড়িতে। সবাইকে চিন্তায় ফেলে সারাটা দিন টোটো করে ঘুরে বেড়ানো বার করছি। পুজোর ঘর থেকে এত চেঁচামেচি শুনে কোনো মতনই পুজোর আয়োজন ছেড়ে ছুটে এলেন মাধবী। মাধবী হলেন বিলুর জেঠিমা। সে এসে ব্যাপার শুনে সবাইকে বলে যে, আমি বিলুকে জবা ফুল আনতে পাঠিয়েছি। বাড়ির গাছটা তো অন্ধকারে পা মারিয়ে দিয়েছে আপনার ছেলে। বাজারেও এই বর্ষায় ফুল যা আসে তার বেশিরভাগই পচা। আজ শনিবার, মাকে যদি একখানা রক্ত জবার মালা দিয়ে পুজো দিতে পারি, মনটা যে বড্ড খুঁতখুত করে। তাই কাল রাতেই বিলুকে বলেছিলাম, ওর বন্ধুদের কারোর কাছে যদি ভালো ফুল থাকে যেন নিয়ে আসে। আমরা না হয় দাম দিয়ে দেব। কথা শেষ না হতে রাজেনবাবু কর্কশ গলায় বলে উঠলেন, এ তো 10 ইঞ্চির গাছ লম্বা ছিল। সে গাছ বেঁচে থাকলেও এই এক সপ্তাহে যেন করি ফুল দিত। হাসালে। আর বিলুকে কেন বলেছ ফুল আনতে? ও তো কাউকে না বলে হয়তো অন্যের গাছ থেকে ফুল চুরি করবে। আর কতবার পাড়াপড়শির কাছে লজ্জায় মাথা কাটা যাবে বলতে পারো? মাধবী চুপ করে রইল। ওর স্বামীর আন্দাজ যে রীতিমতো ভুল তাও নয়, কিন্তু সবচেয়ে বেশি চিন্তা হচ্ছে ছেলেটা এতক্ষণে বাড়ি ফিরল না। ভোরেই যদি বেরিয়ে থাকে তাহলে তো এতক্ষণে ফিরে আসার কথা। 10টা বেজে গেল। চিন্তা রাজেনবাবুরও নেহাত কম হচ্ছে না। তিনি সবাইকে ঘরে যেতে বললেন এবং বললেন, আর একটু দেখি, না হলে খুঁজতে বেরোতে হবে। এতক্ষণ যা হলো তা বাড়ির উঠোনেই হলো এবং একতলায় থাকা বাড়ির ভাড়াটেও এই ঘটনা প্রত্যক্ষ করেছিল। এবার যে যার নিজের কাজে চলে গেল। মাধবীর কিন্তু কপালে চিন্তার রেখা দূর হলো না। বিলুকে সে বড্ড ভালোবাসে। জন্মের মাস 6 মধ্যেই বিলুর মা মারা যায়। সেই শোকে বছরখানেক পর বিলুর বাবাও মারা যান। বিলুকে মামার বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে কি না এ কথাও ভাবা হয়েছিল বটে, তবে মাধবী তাকে কাছছাড়া করতে চায়নি। তাই সে এখানেই থেকে গেছে। আজ দীর্ঘ 12 বছর বিলুকে সে বুকে আগলে রেখেছে। ইতিমধ্যে বছর 7 আগে মাধবী এক পুত্র সন্তানের জন্ম দেয়। সে দিন শতকের মধ্যেই ইহলোকের মায়া ত্যাগ করে। তাই বিলুকে আরও বেশি যত্ন করে মাধবী। মাধবীর আরেকটা মেয়ে আছে, তার নাম রানী। এবার তাকেই ডাক দিল মাধবী। ও রানী, রানী একবার শুনে জানা মা। কথা শেষ হওয়া মাত্র রানী ঠাকুর ঘরের বারান্দায় এসে দাঁড়ালো। ডাকছ মা, বলো। মেয়েটি বড্ড বাধ্য সবার, বিলুর বিপরীত। শোন মা, পান মামাকে গিয়ে একবার জিজ্ঞাসা করে আয় তো, বিলুকে সকাল থেকে দেখেছে কিনা। মাধবীর কথা মতো রানী পাইন মামার ঘরের দিকে চলে গেল।
এই প্রসঙ্গে বলে রাখা ভালো, পাইন মামা হলেন মাধবীর পাড়াতুতো ভাই। পুরো নাম ডক্টর চতুর্ভুজ পাইন, আর ওর দিদি পাইন মামা বলেই ডাকে। বছর তিনেক হলো এই বাড়ির একতলায় একটি ঘরে ভাড়া থাকেন তিনি। আগে থেকেই পরিচিত থাকায় বেশ সুবিধা হয়েছে তার। বাবা মা মারা যাওয়ার পর আর মন টেকাল না জলপাইগুড়িতে, তাই এই নৈহাটিতে চলে এলেন। এখানেই বছর তিনেক হোমিওপ্যাথির ডাক্তারি হিসাবে বেশ পসার জমেছে, তাই মন্দ হয় না। একা মানুষ, দিব্যি চলে যাচ্ছে। বয়স আন্দাজ 35-36 হবে। ডাক্তারের বিদ্যেটা বেশ ভালোই রপ্ত করেছেন। এছাড়া আছে জ্যোতিষশাস্ত্রের প্রতি ঝোঁক। এই নিয়ে আজ বছর 10 বিস্তর লেখাপড়া করেছেন অপসরে। অনেক মানুষকে জীবনের সঠিক দিশা দেখিয়েছেন। জীবনের উন্নতি অবনতি এমনকি আসন্ন বিপদ সম্পর্কেও পূর্বাভাস দিয়েছেন। এর ফলে অনেকেই উপকৃত হয়েছেন। বিপদের কথা জানতে পেরে আগেভাগেই সাবধান হতে পেরেছেন। ডাক্তার পাইন দেশের বাড়িতে থাকতে এই বিষয়ে যতটা খ্যাতি পেয়েছেন, এখানে অবশ্য এখনও অতটা সাফল্য পাননি। এবাড়ির অনেকে এবং ভাড়াটে বাকি যে কজন আছে তারা মাঝে মাঝেই নিজের ভাগ্য পরীক্ষা করতে আসেন ঠিকই, বিশেষ করে বড় কাজে হাত দেওয়ার আগে তো বটেই। এছাড়া পাড়ার কিছু মানুষও আসেন কখনো কখনো। এসব ওই দস্যি ছেলে বিলুর প্রচারের ফল। তবে নিজের ডাক্তারির পেশাকেই প্রথম গুরুত্ব দিতে গিয়ে তিনি জ্যোতিষ হিসাবে বেশি পরিচিত পাননি বটে। তবে নিতান্ত শখে এই নিয়ে চর্চা, তাই এই নিয়ে বেশি চিন্তা করেন না। মাসখানেক আগে বিলুকে ওর হাত দেখে ডক্টর পাইন বলেছিলেন, বিলু, মনে হচ্ছে তোর সাথে ভালো কিছু ঘটতে চলেছে। বিলু এক লাফে খাটে উঠে বলল, কি রকম দেখলি? মানে কত টাকা লটারি পাবো বলে মনে হচ্ছে, বলো না। বিলু ঠাকুমার কাছ থেকে টাকা চেয়ে মাঝে মাঝে লটারির টিকিট কেনে। ওর বিশ্বাস এভাবেই ও একদিন বড়লোক হবে। তখন এই বাড়িটাও কিনে নেবে। জেঠু তখন ওর বাড়িতে থাকবে, তাই ওকে আর সকাল বিকেল ধমক দিতে পারবে না। ঠিক কি হবে বলতে পারবো না, তবে তোর কপালে যে মার নেই সেটা হলপ করে বলতে পারি। বলেই হো হো করে হেসে উঠলেন। দুদিন পর বিলু ফুটবল খেলতে গিয়ে ডান পায়ের বুড়ো আঙুল কেটে বাড়ি ফিরল। মাধবী যারা সবাই এর জন্য তাকে কম বেশি গালমন্দ করল। তাই সে তেতলার চিলেকোঠার ঘরে গিয়ে বসে বসে কাঁদছিল। সেখানে দেখে তার ছবি আঁকার খাতা, পেন্সিল, রাবার, রং সব কিছু এক কোণে কেউ ফেলে রেখে গেছে। তাই বুঝতে দেরি হলো না এটা জেঠুর কাণ্ড। তার যা কিছু ভালো লাগে সবেতেই জেঠুর আপত্তি। সে কোনো অভিযোগ না করে ঘরটার ছবি খাতায় এঁকে ফেলল। হুবহু যা যা আছে প্রায় সবই এঁকে ফেলল। ঘরের একটা দেওয়াল এবং সেই সংলগ্ন জানলা, টেবিল, ভাঙা চেয়ার, দেওয়ালে টাঙানো ছাতা, এমনকি মাকড়সার তৈরি জালটাও সে এঁকেছে। কিছুক্ষণ পর বৈঠকখানা থেকে চিৎকার শোনা যায়। ছবি আঁকা শেষ করে সেটা বৈঠকখানার দেওয়ালে আটকাবে বলে বিলু ছবিটা নিয়ে আসে। বাড়ির সবাই আজ তাকে অনেক মন্দ কথা শুনিয়েছে, যেন সে ইচ্ছা করেই ঝামেলা বাড়াতে পা কেটে বাড়ি ফিরেছে। সে কাউকে পাত্তা না দিয়ে সোফার পিছনের দেওয়ালে ছবিটি সেঁটে দেয়। কয়েক মিনিট পর তার এই কাণ্ড দেখে সবাই বিরক্ত হয়ে বকতে শুরু করে। এমন সময় রানী একটা জিনিস আবিষ্কার করে। সে বিলুর আঁকা ছবিটাকে ভালো করে পর্যবেক্ষণ করে বলে, এই তো পেয়েছি বাবা, দেখো তোমার চশমা, এই দেখো। রাজেনবাবু ভুরু কুঁচকে ছবিতে আঁকা টেবিলে নিজের গোল্ডেন ফ্রেমের চশমাটি খুঁজে পান। বিলু এঁকেছে বেশ, এক দেখাতেই চেনা যাচ্ছে এটা রাজেনবাবুর চশমা। তিনি আহ্লাদে আটখানা হয়ে বিলুকে জিজ্ঞাসা করলেন, ও বিলু, এটা কোন ঘর? রানী বলতেই যাচ্ছিল, কিন্তু তার আগে বিলু চেঁচিয়ে বলল, এটা চিলেকোঠা। একটু মৃদুকে সুরে বলল, নিজের বাড়ি নিজেই চেনে না।
এবার তার মনে পড়ল খানিক আগে, মানে ওই ঘন্টা তিনেক আগে তিনি ও ঘরে একবার গিয়েছিলেন বটে বিলুর আঁকার জিনিসপত্র রাখতে। হয়তো তখনই, যাই হোক, পাওয়া গেছে এটাই অনেক। দিন পাঁচেক আগেই বানিয়েছেন, আবার বানাতে বাড়তি খরচা নেহাত কম হতো না। এবার খুশি মনে বললেন, মাধবী, আজ রাতে বিনুর পছন্দের রান্না করো, আমি চশমাটা নিয়ে আসি। চশমা চোখে দিয়ে বিলুকে এসে বললেন, চল ডাক্তার পাইনকে একবার দেখিয়ে আনি, আর যদি ইঞ্জেকশন দিতে হয় তো রাত হয়ে গেলে দোকানে পাওয়া যাবে কি না? না না, এখনই চল। জেঠুর থেকে এত ভালো ব্যবহার পেয়ে বিলু ভেবেছিল হয়তো এটাই তার সেই সুদিন, যার আভাস পাইন মামা তাকে দিয়েছিল। লটারি পাওয়ার থেকে যা কম কিছু নয়, কিন্তু ভাগ্য দেবতা হয়তো বিলুর জন্য সত্যিই লটারির ব্যবস্থা করে রেখেছিল। পাইনের ঘরের সামনে এসে দেখে বিলু কখন এসে পাইন মামার ঘরে বসে আছে, আর বাড়ির সবাই তাকে নিয়ে চিন্তায় পাগল হয়ে যাচ্ছে। রানী বাইরে থেকেই হাঁক দিল, বিলু, কি রে, কখন এলি? বিলু বাইরে এসে তার হাতে এক ঝুড়ি জবা ফুল ধরিয়ে দিয়ে বলল, যা বড় মাকে দিয়ে আয়, আমি এখন একটু ব্যস্ত আছি। রানী মুখ বিকৃত করে বলল, আহা, ভারী তো ব্যস্ততা, আয় একবার ঘরে। আজ হবে। বিলু তার কথায় গা না করে পাইন মামার ঘরে ঢুকলো। আবার রানী চলে গেল। ডক্টর পাইন বললেন, বিলু, আগে একবার সকলকে দেখা করে এলে ভালো হতো না? সবাই সকাল থেকে খুব চিন্তায় আছে। কিন্তু বিলু ফিসফিসিয়ে বলল, একটা দারুণ খবর আছে আমার কাছে। পরে বলিস, আগে যা বড় মার সাথে দেখা করে আয়। না না, তুমি আগে আমার কথাটা শোনোই না। এই নাচরবান্ধা ছেলের থেকে রেহাই নেই বুঝে বললেন, বলে ফেলুন যা বলার আছে। বেশ আগ্রহের সাথে সে কথা বলা শুরু করলো। মল্লিকদের বাড়িতে যে ভূত আছে সে খবর তুমি জানো? মল্লিকদের বাড়ি? কয়েক মুহূর্ত চিন্তা করে বললেন, ও হ্যাঁ বুঝেছি, আচ্ছা ওই বাড়িটা। শুনেছি ওখানে এখন আর কেউ ওই বাড়িতে থাকে না। তা ভূত আছে, প্রেত আছে, তুই জানলি কেমন করে? আমি জানি, আমি তো গিয়েছিলাম সেখানে। শোনো, বড় মা আমাকে এক ঝুড়ি রক্ত জবা আনতে বলেছিল। অত জবা একজনের বাড়ি থেকে চাওয়া যায় নাকি? তারা দেবেই বা কেন তাদের গাছ নেড়া করে? আমি যাওয়া আসার পথে মল্লিকদের বাড়ির ভাঙা পাঁচিলের দিক থেকে ওদের বাগানে অনেক জবা গাছ দেখেছি, তাই ওখানে গেলাম। ওদের বাড়িতে এমনিতেও কেউ থাকে না, কেউ কিছু বলবেও না। বুঝলাম। তারপর তুই এই দিনের বেলাতেই ভূত দেখলি? আচ্ছা, কেমন দেখতে ভূতটাকে? মানে সাদা, কালো, লম্বা, বৃদ্ধি, নাকি মোটা বারোগা এরকম করছে? বলে হা হা করে হেসে উঠলেন। তুমি হাসছো কেন? আমার কথাটা পুরোটা শোনো। আমার সাথে কি তাদের দেখা হয়েছে নাকি? আমি শুনলাম কয়েকটা ভূত একসাথে কথা বলছে, আবার কান্নাকাটির আওয়াজও পাচ্ছিলাম। মনে হয় ওদের বাচ্চাদের ধরে মারছিল, যেমন উত্তম মধ্যম আমার কপালে জোটে। ডক্টর পাইন তার হোমিওপ্যাথির একটা বই সেলফ থেকে নামিয়ে দেখতে দেখতে বললেন, তোমার কপালে আজ বোধ করি উত্তম মধ্যম আছে। বিলু কথাটাকে বিশেষ আমল দিল না। সে যাই হোক, আজ আমি অ্যাডভেঞ্চারের মুডে আছি। আমি ঠিক করেছি
আজ রাতেই আমি মল্লিকদের বাড়িতে যাব ওদের সাথে সাক্ষাৎ করতে। তুমি আমার হাতটা দেখে একবার শুধু বলো যে কোনো বিপদ নেই, একটু নিশ্চিন্ত হয়েই যাওয়া ভালো। ডক্টর পাইন কিছুক্ষণ বিলুর মুখের দিকে অবাক দৃষ্টিতে চেয়ে রইলেন, তারপর বললেন, তুই কেমন জেগেছিলি সে আমি ভালোই জানি। বিপদ হোক আর নাই হোক আমিও তোর সাথে যাব। ভোরবেলা কোন ভূত তুই দেখলি? আমাকেও তো জানতে হবে। বিলু এবার আরও উৎসাহ পেল। পাইন মামার সাথে অ্যাডভেঞ্চারে যাওয়ার সুযোগ কেউ ছাড়িক নাকি? ইতিমধ্যে ডক্টর পাইন বিলুর হাতটা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে ভালো করে খুঁটিয়ে দেখতে আরম্ভ করেছেন। দেখা শেষ করে বললেন, না, সেরকম বিপদের আশঙ্কা নেই, তাই সব ভালোই হবে এই আশা রাখছি। বিলু একগাল হেসে বলল, তাহলে তো রাতে কখন বেরোবে বলো? কেউ এমনকি ভাড়াটেরাও যাতে টের না পায় সেভাবে বেরোতে হবে। রাতে খাওয়া হয়ে গেলে বাড়ির সবাইকে বলে দিবি আজ আমি তোকে পড়াবো, সামনে তোর পরীক্ষা আসছে, তাই তুই আজ থেকে রাতে খাওয়ার পর আমার কাছে পড়বি আর আমার কাছেই ঘুমাবি। এবার যা, আমার একটু কাজ আছে। বিলু বেশ গদগদ হয়ে আসছি বলে বিদায় নিল। ডক্টর পাইনের কথা মতো বিলু বাড়ির সবাইকে বলল সে আজ পাইন মামার ঘরে পড়তে যাচ্ছে, বেশি রাত হলে সেখানেই থাকবে। রাত ঠিক 10:30 বিলু বইপত্র নিয়ে ডক্টর পাইনের ঘরে ঢুকলো। ঢুকেই দরজাটা বন্ধ করে বলল, চলো এবার বেরিয়ে পড়ি। তারা আগে বাড়ির সবাই ঘুমোক, তারপর তো যাওয়া। এখন তুই পড়তে বস, আমি ঠিক সময় ডেকে দেব। সত্যিই পড়তে বসতে হবে সে কথা তো জানতোই না বিলু। ব্যাগ একটা এনেছে বটে, তবে তাতে আজকের অ্যাডভেঞ্চারের প্রয়োজনীয় কিছু জিনিস আছে, যেমন একটা টর্চ, জলের বোতল, একটা চাদর, একটা মোটা দড়ি, ছুরি, ছাতা। বর্ষাকাল, তাই কাছে রাখা ভালো। আর রাতে খিদে পেলে খাওয়ার জন্য কয়েকটা ক্রিম বিস্কুটের প্যাকেট। ঘড়ি পাইন মামার কাছেই থাকবে, তাই ওটা তার দায়িত্বের মধ্যে পড়ে না। বিলু কাছমাছু হয়ে বলল, আমি তো বই আনিনি। ডক্টর পাইন ভালো মতোই জানেন বিলু বই আনেননি, তবুও একটু ভরকে দিতেই পড়তে বসতে বললেন। তা ওই ঝোলাতে আছেটা কি? অনেক কিছু তো দরকার হতে পারে, তাই গুছিয়ে নিয়ে। সে যাই হোক, এখন একটু অপেক্ষা করতে হবে। আমি আমার বইপত্র নিয়ে একটু ঘাটাঘাটি করি, দেখিস আবার যেন ঘুমিয়ে পড়িস না। ঘড়িতে রাত 1টা বাজল। এ বাড়িতে রাত 1টা পর্যন্ত কেউ জেগে থাকে না, অতএব এটাই মোক্ষম সময়। বিলু আর ডক্টর পাইন ঘরের অন্য একটি দরজা, যেটির সাহায্যে একেবারে রাস্তায় বেরোনো যায়, সেটা দিয়ে বেরিয়ে গেলেন। অন্য দরজাটা উঠোনের দিকে, তাই ওদিক দিয়ে না যাবাই শ্রেয়। কিছুক্ষণ পরে তারা মল্লিক বাড়ির ভাঙা পাঁচিলের কাছে এসে পৌঁছালো। তারপর খুব সাবধানে পাঁচিল টপকে ভেতরে পৌঁছে গেল। মল্লিকদের পেল্লাহায় বাড়ি, আর বাগানটা বেশ বড়। বাড়ির নিচতলায় অধিকাংশ জানলা দরজা ভাঙা, খুব খারাপ অবস্থা বাড়িটার। ধীরে ধীরে তারা দোতলায় উঠে গেল। দোতলায় উঠে কিসে যেন একটা হোঁচট খেয়ে কয়েক পা এগিয়ে গেলেন ডক্টর পাইন, সাথে মুখ থেকে অসাধারণ আওয়াজ বেরিয়ে এলো। নিজেকে একটু সামলে নিয়ে টর্চের আলো ফেলে দেখলেন বেশ কয়েকটা খালি মদের বোতল মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। তিনি শুধু আপন মনে বললেন, পাইন মামা। বিলু একটু এগিয়ে গিয়েছিল,
হঠাৎ তার চিৎকারে ডক্টর পাইন ছুটে এসে দেখলেন অন্ধকারে সে ইটের স্তূপে ধাক্কা খেয়েছে। তারপর সেই অতগুলো ইট তার দিকেই হেলে পড়েছে। বেচারা কোনো মতনে সামলে দাঁড়িয়ে আছে। ডক্টর পাইন গিয়ে আগে তাকে সাহায্য করলেন। তারপর অনুভব করলেন তার পায়ে বালির মতো কিছু পড়ছে। টর্চের আলো ফেলে দেখলেন বস্তা ফুটো হয়ে সত্যি সত্যিই বালি ঝরে পড়েছে। এ বাড়িতে বহুদিন হলো কেউ থাকে না। বাড়িটি বিক্রি হয়েছে সে খবরও শোনা যায়নি বলে মুখে মুখে ঠিক সে খবর ছড়িয়ে পড়ত। তাহলে এখানে সব বালি ইট কোন কাজে লাগে? ভীষণ রহস্যজনক হয়ে উঠেছে বাড়িটা। এমন সময় কারোর পায়ের শব্দ শোনা গেল। পায়ের শব্দ ক্রমশ তাদের কাছাকাছি আসছে। মূলত সিঁড়ি বেয়ে উঠে আসছে বললে ওদের মনে হলো। একজন নয়, কমপক্ষে ৩-৪ জন আছে বলেই মনে হয়। ওদের আড়াল থেকে নজরে রাখা দরকার। ডক্টর পাইন বিলুকে নিয়ে এক কোণে সরে এসেছেন। লোকগুলো এসে একটা বড় টর্চ জেলে পাশের ঘরে ঢুকে গেল। মিনিট ৫ পরে সেই ঘর থেকে চিৎকার শোনা গেল, না 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 আমি আমি যাব না, আমি যাব না, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দে ওদা ও। ডক্টর পাইন বুঝলেন সাংঘাতিক কিছু হয়েছে। এখন কি করা উচিত বুঝতে পারছেন না। একে তো অন্ধকার, তার উপরে আবার বিলু রয়েছে সাথে। মাথা কাজ করছে না তার। কি করবেন কি করবেন? শেষমেশ আর কিছু না ভেবে সোজা ঘরে ঢুকলেন। দুহাতে নিয়ে গেলেন দুটো ইট, আর তাই দিয়ে জয় মা কালী উচ্চারণের সাথে দুজনের মাথা সজোরে আঘাত করলেন। তারা সামলাতে না পেরে মাথায় হাত দিয়ে নিচেতে পড়ে গেল। এরপর ওদের আরও একজন একটা রিভলভার বের করে ডক্টর পাইনের ঠিক কপালের দিকে তাক করে ধরলেন। আরে শালা, তোর তো বহুত কলেজের জোর। আমাদের গোপন ঘাটিতে এসেছিল শালা টিকটিকির বাচ্চা। আমার একটা সাগরিত্র আছে, দুটোকে ঠুকেই দেব। মাটির তলায় পুঁতে দিয়ে কেউ টের পাবে না, বুঝলি? বিলু এমনিতে সাহসী, তাও এখন ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। কেন এসেছি সেখানে? চিৎকার করে কথাটা বলেই বিলুকে টেনে নিয়ে বন্দুকের নলটা তার মাথায় চেপে ধরল। এবার ডক্টর পাইন খুব ভয় পেয়ে গেলেন। কিছু একটা বলবেন ঠিক সেই সময় বেশ জোরালো কয়েকটা টর্চের আলো লোকটার মুখে পড়ল। নিমিষের মধ্যে দুজন কনস্টেবল এসে লোকটাকে কবজা করে ফেলল। বিলু ছাড় পেল। এবার তার হৃদস্পন্দন বোধ করি ১০০ ছাড়িয়ে গিয়েছে। ডক্টর পাইন তাকে নিয়ে বাইরে এলেন। যাওয়ার আগে ইন্সপেক্টর ঝা ডক্টর পাইনকে ধন্যবাদ দিলেন এবং বললেন, আপনারা সাবধানে বাড়ি চলে যান। একজন কনস্টেবলকে আপনাদের সাথে পাঠাচ্ছি, সে পৌঁছে দেবে। আমি পরে আপনাদের সাথে যোগাযোগ করব। ইন্সপেক্টরের কথায় হিন্দির টান স্পষ্ট। এরপর বিলুকে নিয়ে তিনি বাড়ি ফিরলেন। বাড়ির কেউ যাতে কিছু টের না পায় তাই তিনি কনস্টেবলকে অনুরোধ করলেন যাতে উনি বাড়িতে কাউকে কিছু না বলেন। সেই মতো তিনি দরজা থেকেই বিদায় নেন। পরদিন সকালে 9:30 নাগাদ ইন্সপেক্টর ঝা এলেন সরকার বাড়িতে। ডক্টর পাইনের সাথে কথা বলতে চান বলায় অন্য এক ভাড়াটে ঘরটা দেখিয়ে দিল। আসতে পারি? ডক্টর পাইন নিজের চেম্বারে বসবেন বলে তৈরি হচ্ছিলেন। ওনার ঘর লাগোয়া রাস্তার ধারে যে দরজা আছে তার সামনেই একটা টেবিল আর চেয়ারে ওনারা বসলেন। একটা বেঞ্চ আছে রোগীদের বসার জন্য। একটা সবুজ রঙের বড় পর্দা দিয়ে ওনার শোবার ঘরের সাথে পার্টিশন করা। চশমাটা পরে চোখ তুলে দেখলেন দরজার সামনে ইন্সপেক্টরকে। কাল রাতে টর্চের আলোয় খুব ভালো করে ওনার মুখ দেখেননি, তাও পোশাক দেখে এবং গলার আওয়াজ শুনে আন্দাজ করলেন উনি কে।
একটু ইতস্তত করে বলে, আসুন আসুন। ভুল সময় এসে পড়লাম মনে হচ্ছে, আপনার বেশি সময় নেব না। এ কি বলছেন আপনি? আপনাদের সাহায্য করতে পারলে আমি খুশিই হব। পরিচয় হয়তো দেওয়ার প্রয়োজন নেই। তা নমস্কার, আমি ইন্সপেক্টর ঝা। এতক্ষণে ডক্টর পাইন ওনার পরিচয় নিয়ে সম্পূর্ণ নিশ্চিত হয়ে একগাল হেসে উনি নিজেরও পরিচয় দিলেন। আমি হোমিওপ্যাথিক ডাক্তার চতুর্ভুজ পাইন। প্লিজ আপনি বসুন। হ্যাঁ, আপনি তো কাল থানায় ফোন করেছিলেন। বুঝতে পেরেছেন নিশ্চয়ই আমি কোন কাজে এসেছি। অনুরোধ করব একটু সেই বাচ্চাটা যে কাল সেখানে ছিল এবং তার বাড়ির লোকজনকে একবার ডাকুন। আমি যা বলার সবার সামনেই বলবো। অবশ্যই। প্রায় 10 মিনিট পর সেই ঘরে বাড়ির সবাই উপস্থিত হলো। বিলু ছাড়া সবার কপালে চিন্তার ভাঁজ। বাড়িতে পুলিশ এলো কেন, কেউ সেটা আন্দাজ করতে পারছে না। বিলু এবার পাইন মামাকে বলে বসলো, আমার একটা প্রশ্ন আছে। ডক্টর পাইন তাকে হাত দেখিয়ে থামিয়ে দিলেন। আগে ইন্সপেক্টর কি বলতে এসেছেন শুনি, তারপর তোর কথা শুনবো। বলুন ইন্সপেক্টর ঝা। ও কি বলতে চায় শুনতে আপত্তি কোথায়? বলো বিলু, তোমার কি প্রশ্ন আছে? বিলু শুরু করে, কাল আমরা যে মল্লিক বাড়িতে যাব সেটা আমি আর পাইন মামা ছাড়া আর কেউ জানতো না, তবে পুলিশ ঠিক সময় এলো কি করে? শোনো, মল্লিকদের বাড়িতে ভোরবেলা কয়েকজনের গলার আওয়াজ পাওয়া গেছে শুনে আমার প্রথম সন্দেহ হয়। তাই আমি তোর সাথে যাব ঠিক করি। তারপর ওদের বাড়িতে পৌঁছে, বিশেষত ওদের বাগানে কয়েক মিনিট ঘোরার পর ওদের বাস্তু দেখে বাস্তু সম্পর্কে আমি যা বুঝি তাতে আমি নিশ্চিত ছিলাম এখানে কোনো ভূত প্রেত নেই। যদি কোনো গোপন ডেরা থাকে তবে তা হয়তো হতে পারে। কিছু অসৎ মানুষের ডেরা থাকতে পারে। তখন তুই এদিক ওদিক দেখতে ব্যস্ত ছিলিস। আমি সেই ফাঁকে লোকাল থানায় ফোন করে খবরটা জানাই। ওনারা আমাকে সাহায্য করতে আসছেন বলায় আমি তোকে নিয়ে দোতলায় চলে যাই। তারপর যা যা হয়েছে সবটাই তোর চোখের সামনে। এবার ইন্সপেক্টর ঝা বলতে শুরু করলেন, কাল আপনারা চলে আসার পর আমরা ওখান থেকে 11 জন মেয়েকে উদ্ধার করি। তাদের বিভিন্ন চাকরির প্রলোভন দেখিয়ে নিয়ে এসে ওই বাড়িতে বন্দি করে রাখা হতো। ইট বালি সিমেন্ট দিয়ে একটি ঘরকে ছোট ছোট খুপড়ির মতো ভাগ করে সেই উঠোনের এক একটিতে রাখা হতো এক একজন মেয়েকে। আর দেখাশোনার জন্য 2-3 জন লোক থাকতো সব সময়। এমনিতে ওরা সাবধানে কথাবার্তা বলতো, কিন্তু মাঝে মাঝে মেয়েগুলো একটু চিৎকার চেঁচামেচি করতো। তবে সেই আওয়াজ বাইরের কেউ শুনতে পেত না, কারণ আপনারা জানেন ওই বাড়ি আর বাগানের পুরো এরিয়াটা বিশাল জায়গা জুড়ে। বিলু খুব কাছে গিয়েছিল সেই সকালে, তাই ওদের শুনতে পেয়েছিল। ঘরের সবাই ওনার কথা মনোযোগ দিয়ে শুনছেন। তিনি আবার বলতে শুরু করলেন, একটা কথা জানিয়ে রাখি, ওই বাড়ির ছোট ছেলে অভিষেক মল্লিক এই কাজের সাথে যুক্ত। কাল ওই 3 জনের মধ্যেই ছিলেন যিনি আপনাদের দিকে বন্দুক তাক করেছিলেন। জোর জেরা করে জানা গিয়েছে তখন তার বয়স ছিল 16 বছর। তা আজ থেকে প্রায় 14-15 বছর আগের কথা। তবে কি জানেন, এ হলো চুনোপুটি। রাঘব বোয়ালকে পাকড়াও করলে পুরো নারী পাচার চক্রকে হাতে নাতে ধরা যাবে। তবে আপনারা সেই কাজ অনেক সহজ করে দিয়েছেন। আজ আমি আসি, সাবধানে থাকবেন। নমস্কার। বাড়ির সবাই হা হয়ে গেল। বিলু আর ডক্টর পাইন যে এমন একটা গ্যাংকে পাকড়াও করতে সাহায্য করেছে এটা যেন বিশ্বাস হচ্ছে না তাদের। তবে পুলিশ অফিসার নিজে যে কথা বলে চলে গেলেন অবিশ্বাসও বা করি কী করে। বিলু এই সাফল্য নিয়ে বন্ধুদের সাথে একটু আড্ডা দিতে যাবে ভাবছিল।
কিন্তু পাইন মামা গম্ভীর গলায় বলে উঠলেন, যাচ্ছ কোথায়? পড়তে বসো, সামনে পরীক্ষা। বিলু সে কথার তোয়াক্কা না করে এক ছুটে বাইরে বেরিয়ে গেল। ওর দস্যিপনা আবার শুরু হলো। আজ আপনারা শুনলেন লেখিকা সুচেতা বেরার কলমে মল্লিক বাড়ির ভূত, যেখানে বিলু তার দস্যিপনা এবং সাহসিকতার পরিচয় জানিয়ে পাইন মামাকে গিয়ে সেই ভূতের বাড়িতে যাওয়ার কথা জানায়। পাইন মামাও তাকে সাহায্য করবে বলে আশ্বাস দেয় এবং তারপরেই শুরু হয় তাদের ভূতের বাড়িতে অভিযান। অভিযানের শেষে তারা একটি মেয়ে পাচার চক্রকে ধরিয়ে দিতে সক্ষম হয়। এরকমই অসাধারণ আরও সুন্দর গল্প শোনার জন্য PM গল্পপাগল চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন, যাতে এই চ্যানেলটির সব রকম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছায় এবং আমার চেষ্টা যেন সফলতা পায়। আজকের জন্য এইটুকুই। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।